জেল এবং রিমান্ড সময়ে সবচেয়ে বেশি কষ্টকর মানে এখন যে মনে করেন সবচেয়ে কষ্টকর বেদনাদায়ক স্মৃতি কি, যেটা চিন্তা করলে আপনার এখনো খুবই মন হু করে কেঁদে ওঠে, খারাপ লাগে আপনার? সবচেয়ে খারাপ লাগতো আমি প্রথম দিকে যে জেলগুলো, বাচ্চারা এত ছোট ছিল, বাচ্চাদের সাথে তো তার মা সত্য কথা বলতে পারতো না, মিথ্যা বলতে হতো যে বাবা কোথায়, বাবা রাত্রে বাসায় আসে না কেন, ওরা তো আর ওইভাবে বুঝতো না। প্রতিদিন ছিল আপনার সন্তান? ওই ওই 13 সালে তো আপনার ওদের বয়স কত, 10-11 হবে, একটা ছিল একটা মেয়ে। একটা মেয়ে। 12 সালে তো এরকমই হবে, মেয়ে বড়? হ্যাঁ, কারণ 94-তে আমি বিয়ে করছি, এরকম 16 সাল, মেয়ে বড়। তো আর সবচেয়ে বড় কষ্ট লাগতো আমি ভিতরে যখন খবর পেতাম যে বাসা রেড হয়েছে, আমি ভিতরের পরেও যে রেড হচ্ছে, সেখানে আমার ভাইরা বিভিন্ন জায়গায় কাজ করে, পরবর্তী আমার কারণে আমার ভাই বোন সব আমার এই রাজাবাজারের বাসায় ওরা থাকতো বিভিন্ন ফ্ল্যাটে, এদের বাসা ভাড়া দিয়ে অন্য জায়গায় বাসা নিয়ে চলে যেতে হচ্ছে আমার কারণে। নিজের বাসা ছেড়ে দিয়ে? নিজের বাসায় নিয়ে, নিজের বাড়ি ছেড়ে দিয়ে? হ্যাঁ, কারণ আমাকে না পাওয়ার জন্য প্রত্যেক ফ্ল্যাটে যাইতো, আবার না পাইলে দেখা যাচ্ছে আমার ভাইরে নিয়ে যেত বা আমার এই যে কেয়ারটেকারে নিয়ে যেত, এরকম হয়েছে অনেক ঘটনা। তো এগুলো আমাকে খুব বেদনা দিত। তারপরে আমার কারণে আমার ছোটো বোনের হাজব্যান্ড, তার ওই আমার কোনো প্রমোশনই হয়নি, যেটা বর্তমানে তার প্রমোশনও হয়েছে রিটায়ারের আগে দিয়া, এই আপনার ওই যে আইসিটি মন্ত্রণালয়ের সচিব শিশাদার চৌধুরী, আপনার ছোটো বোনের হাজব্যান্ড। তা আমার ভাই বোনরা একটা বিব্রত করে যে আমার জন্য তাদের চলাফেরা খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তো এগুলা যখন একটা স্বাধীন দেশে চিন্তা করতাম ভিতরে থেকে, যে আজকে আমার বোনের বাসায় ডেট হয়েছে, আজকে আমার ভাইয়ের বাসা, তখন নিজেকে মানে খুব কষ্ট দিত যে ওদের তো দোষ দেয়, আবার আমারও কিছু করার নাই। আপনি তো ভিতরে? ভিতরে, আর বাইরে থাকলেই বাইরে। ওরা কি জানতো না যে আপনি ভিতরে? জানার পরেও করতো। এইটা নির্যাতনের জন্য চাপ তৈরি, তাদের সাথে যেন আপোষ করি, বিএনপি ছেড়ে দিলাম। বিএনপিতে ওদের বিএনপি ছাড়ার জন্য এই কৌশলটা করতো, তো সেটা তো আর আমরা পারি না। ঢাকার সবচেয়ে প্রাণকেন্দ্রের আপনি আছেন, কাউন্সিলর ছিলেন, প্রাণকেন্দ্রে আপনি আছেন। এখন বাংলাদেশটারে কেমন দেখেন? আপনাদের ব্যাপারে আরেকটা কথা আছে, আমরা ইন্টারভিউ শেষ দিকে, যে এদের গুরুত্বপূর্ণ ব্যাপার যে বিএনপির লোকজন পুরনো কালচারেই এখনও আছে, তারা এখন নানা ধরনের চাঁদাবাজিতে যুক্ত হয়ে আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগগুলো এই এলাকা থেকেই আসতেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখেন, আমাদের এত বড় একটা দল, তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি, আমাদের এলাকা এবং সারা বাংলাদেশেও যে কথাটি আপনি বললেন যে একটি দল করে গেছে আরেকটি দলও একই পথে, এই যে কথাটা ওঠে, এটা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের দল ধোয়া তুলসী পাতা না, কিছু কিছু মানে জায়গায় কিছু অন্যায় হতে পারে, কিন্তু আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিরো টলারেন্স, উনি সব ব্যবস্থা নিচ্ছেন, উনি দেশের বাইরে থেকেও সুন্দরভাবে পরিচালনা করতেছেন। বড় প্রবলেম হলো যে আমাদের বিএনপিতে এখন অনেক অনুপ্রবেশকারী ঢুকে গেছে, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, যাদের এমনি অনেকে তাদের দলীয় পদ পদবী ওরকম স্ট্রং না। আপনারা তো জানেন মিছিল মিটিং এমনভাবে যায়, তারা এই কিছু কিছু জায়গায় ঢুকে এই অকারেন্সগুলো করে, যেগুলো ইতিমধ্যে আমরা অনেকগুলো ফাইন্ড আউটও করেছি। এগুলো একটু সময় লাগবে, কিন্তু আলটিমেটলি চূড়ান্তভাবে বিএনপির ক্ষতি কেউ করতে পারবে না। আর বিএনপির যারা কিছুটা হলো জড়িত, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলরেডি তাদের ভিতরে ব্যবস্থা নিয়েছেন এবং সামনে আরও কঠিনভাবে নেবে। অনেকের পদ পদবি স্থগিত করেছেন, অনেকে চিরস্থায়ী আপনার ব্যবস্থা নিয়েছেন, বহিষ্কার করেছেন। উনি কিন্তু নিরলসভাবে এগুলো দেখছেন এবং আমার একটা দৃঢ় বিশ্বাস আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অচিরেই বাংলাদেশে আসবেন। উনি আসার পরে আমার মনে হয় আমাদের দলের আরও অনেক উন্নতি হবে এবং আমরা প্রত্যেকটা নেতাকর্মী এই বিষয়টা খুব সজাগ, আমাদের দলের যেন বদনাম যা হয়েছে ভবিষ্যতে যেন বদনাম না হয়। আপনার এলাকা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা, এই এলাকায় মানুষ নানাভাবে পেশাজীবী আছে, বিভিন্ন ধরনের মানুষজন আছে, তাদের প্রতি আপনি কি বলবেন? আপনি একটু গুরুত্বপূর্ণ নেতা, তারা যদি কোনো চাঁদাবাজি কেউ তাদের কাছে যায়, করতে চায়, যদি বিপদে ফেলতে চায়, তাদের প্রতি আপনি কি? আমি তাদের কাছে এই বার্তাটাই দেব, যেহেতু এই বিশেষ করে বৃহত্তর তেজগাঁও, শেরেবাংলা, শিল্পাঞ্চল, হাতের ঝিল, এই 4টি থানায় আমরা প্রতিনিধিত্ব করি। এখানে যদি এই ধরনের ঘটনা ঘটে,
আমি আনোয়ারুজ্জামান নির্দ্বিধায় বলি, আমার নাম্বারও সবাই জানে এবং সব জায়গায় দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। আমার দলের সবাইকে নিয়ে সেই চাঁদাবাজদের সমূলে আমরা এইখান থেকে উৎখাত করব এবং আমাদের চেয়ারম্যান, পার্টির চেয়ারম্যান ভারত তারেক রহমানের নির্দেশে আমরা ইতিমধ্যেই কাজগুলো করছি। যদি কেউ করে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, তাদের ভিতরে আমরা ব্যবস্থা নেব, সে যেই হোক। আমরা নিজেরাও ঐক্যবদ্ধভাবে এগুলা বিচার বিশ্লেষণ করতেছি, কারা কারা করছে, কারা কারা জড়িত। আমরা আমাদের ভারত চেয়ারম্যানকেও এই বিষয়গুলো অবহিত করব এবং অবহিত করা ছাড়াও আমরা এগুলা খুব দ্রুততম সময়ের ভিতরে ফাইন্ড আউট করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আরেকটা কথা বলি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানও নির্দেশ দিয়েছেন, যদি প্রমাণ সাপেক্ষে আপনারা পান, বিএনপির যে কোনো নেতাকর্মী হোক, অঙ্গ সংগঠনের যে কোনো নেতাকর্মী হোক, আপনারা নিজ দায়িত্বে আমাদের নলেজে দিয়ে পুলিশে সোপর্দ করে দেবেন। আপনার ছেলে এবং মেয়ের বয়স কত? আমার মেয়ে 22, না মেয়ে হবে 24 সম্ভবত, আর ও তো 22। ওরা আন্দোলনের বয়সী, তাদেরও মানে সে, আমার ছেলেটা সে একটু পজিটিভ চিন্তা করে, সে আসলে কোনো দলের না, আমাকেও সাজেশন দেয়। আমার মেয়ে, ওর বিয়ে হয়েছে সহকারী সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ে, ও কলকাতায় আছে। হ্যাঁ, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওইখানে। আর ছেলে আমার সাথে থাকে। হ্যাঁ, আমার সাথে থাকে। এই আন্দোলনের তার সাথে আপনার কি কথাবার্তা, এই গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, না, ও কখনো রাজনীতি নিয়ে কথা বলতো না, কিন্তু এবারে যে পট পরিবর্তনের সময় আমি যখন এই 4 তারিখে হঠাৎ দেখি সে পিছনে, হ্যাঁ তুমি, তাকে আমি বাসায় পাঠাতে পারিনি, আমার সাথে সে ছিল। সে বলছে সবাই নামে, এখন না নামলে এটা হয় না। আমি কোনো দল বুঝি না, আমি সরকারের পতনটা নিজে দেখতে চাই। সে গণভবনেও গেছে, সেখান থেকে একটা ফুলের টব নিয়ে আসছে, সেটাই সে রাইট সব রেখে দিয়েছে। হইলো ওই কম্পিউটার সায়েন্স অনার্স কমপ্লিট করছে এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। আর মেয়ে ফ্যাশন ডিজাইন অনার্স কমপ্লিট করে। ওই যে ওর মারিফা আহমেদ ওর হাজব্যান্ডের নাম, ও সহকারী সচিব এখন কলকাতায় পশ্চিম। আচ্ছা, আপনারা তো বয়স হয়ে গেছে আপনাদের, আপনারা কেমন বাংলাদেশ আসলে রেখে যাবেন এই ইয়াংদের জন্য, যারা আসলে জীবন দিয়েছেন, ওটা ফ্যাসিস্টকে সরিয়েছে, তাদের জন্য আপনারা কেমন বাংলাদেশ রেখে যেতে আসলে চান? বাংলাদেশ তো একবার স্বাধীন হলো, স্বাধীনতাটা এই স্বৈরাচারী সরকারের কারণে, এর আগে স্বৈরাচারী এরশাদের কারণে এই স্বাধীনতা পুরোপুরি মানুষ ভোগ করতে পারে নাই। এই নতুন প্রজন্ম এবং আমরা সহ, বিএনপি সহ আন্দোলনের যেই এই দেশটাকে এখন ফিরে আনলাম নির্বাচনের মাধ্যমে, যে গণতান্ত্রিক সরকার আসবে, আমরা চাই স্বাধীনতার পরে একটা দেশ সমৃদ্ধশালী হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বের দরবারে এই সুনামের সহিত নেতৃত্ব দেবে বাংলাদেশ, এবং প্রত্যেকে যে ভোটাধিকারটা থাকবে, ভোট দেওয়ার অধিকার থাকবে, সন্ত্রাস থাকবে না, মাদকের ছড়াছড়ি থাকবে না, এই স্বাভাবিকভাবে মানুষ বাংলাদেশে থাকার আগ্রহ প্রকাশ করবে। এখন যেন অনেক মানুষ কিছু লেখাপড়া করলেই বিদেশ চলে যেতে চায়, মানুষ দেশমুখী হবে, এমন একটি সুন্দর দেশ আমি চাই, যে বাংলাদেশেই মানুষ থাকতে চাবে, এখানেই তার কর্মসংস্থান হোক, এই ফিলিংসটা তখন আসবে। আপনার পারিবারিক আসলে ব্যাকগ্রাউন্ড? আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, আমার বাবা আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি পাস করেছেন। উনি এগ্রিকালচারের ডাইরেক্টর ছিলেন ধান গবেষণা ইনস্টিটিউটের, তারপরে উনি রিটায়ার্ড করেন। আমার মা গৃহিণী ছিলেন। আমরা 10 ভাই বোন, 11 ভাই বোন। আমার 1 ভাই 1 বোন মারা গেছেন, বড় বোন মারা গেছেন। আর আমার একদম বড় বোন, উনি কেমিস্ট্রিতে এই ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করে পরবর্তী সিনিয়র সায়েন্টিফিক অফিসার ছিলেন। পরবর্তীভাবে সেটেলড হয়েছেন ওনার হাজব্যান্ড সহ অস্ট্রেলিয়াতে, ওখানে পিএইচডি করছেন উনি। তারপরের বোন পরিসংখ্যান বিভাগের হেড ছিলেন খালেদা রহমান। ওনার হাজব্যান্ড 2002 সালে শাহজাহান বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন ডক্টর শফিকুর রহমান, আর উনি ছিলেন পরিসংখ্যানের হেড। এখন রিটায়ার্ড, ওনারা লন্ডন আছেন। তারপরে এই আর এক বোন, ছোটো বোন যেটা
ওর হাজব্যান্ড তো এখনকার বর্তমানে আপনার এটাকে কি বলে, এই যে আইসিটি মন্ত্রণালয়ের সরকারি সচিব শ্রী সায়দার চৌধুরী। হ্যাঁ, আর আমার আর এক ভাই আছে, এই ন্যাশনাল টিমের ফুটবল কোচ ফিফার আন্ডারে। তো আমি উল্লেখ করার মতো এই আমরা 10 ভাই বোন, বাকিরা সবাই বৈচিত্র্যময় পরিবার আপনাদের, নানা ধরনের। জি, এবং আমার বাবা এই যে নাজিম স্কুলের রোটারি 2টা স্কুল আমার বাবা প্রতিষ্ঠাতা এখানে। আর আমি ভাইদের ভিতরে এখন বড়। এখন বড়। হ্যাঁ, আর বড় ভাই ওই 3 বছর বয়সে মারা গেছে, আমার মনে নাই তখন, আমি তো কোলে ছিলাম তখন। আমার ছেলে মেয়ে 2টা আছে। তার মা এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই আগে, এই আমাদের চূড়ান্ত বিজয়ের আগে, এই 2রা জুলাই এই বছর উনি মারা গেছেন। এই আমি এই রাজনীতি 94 সালের এ পর্যন্ত মানে তাকে কত অসহ্য বেদনা সহ্য করতে হয়েছে। থানায় গেছে, ঢুকতে দেয় নাই, খারাপ ব্যবহার করছে, আমি কোথায় আছি জানে না, অনুমান করে থানায় আছে। আর তখন তো জানেন গুম খুম এত বেশি, মানে যতক্ষণ পর্যন্ত কোর্টে না নেয় ততক্ষণ পর্যন্ত কোনো পরিবারের লোক স্বস্তিতে থাকতে পারে না। আপনার পরিবারও আপনি এই ভয় ছিলেন? এই ভয় ছিল, হ্যাঁ, খুব বেশিভাবে ছিল। কারণ তার এই আমাকে যখন গ্রেপ্তার করলো তার 2 দিন আগেই এই সম্ভবত আমাদের তেজিয়া কলেজের জাকির, তেজিয়া কলেজের আরেকটা ছিল, নামটা এই মুহূর্তে মনে নাই, 2টা লোক গুম, এখনও তারা ফিরে আসেনি। না, জাকির তেজিয়া কলেজের সেক্রেটারি ছিল, খুব ডেলিগেটেড একটা নেতাকর্মী ছিল। এরাই টার্গেট ছিল। ওই সময় রাত ছিল, রাতকে ধরতে পারেনি তারা, জাকিরকে ধর। আমাকে তাদের নেতা হিসেবেই, যে আমি যেহেতু লিড দেই, সেই জন্য আমাকে গ্রেপ্তার করছে, আমার ভাগ্য ভালো। এবং আমি বলবো কর্নেল আজাদ মারা গেছে তার কারণে আমি বেঁচে গেছি। উনি প্রেসের সামনে আমাকে হাজির করছে খুব তাড়াতাড়ি, মানে এবং 10টা বোম সামনে রেখে। তখন আমার মন খারাপ ছিল, তো মন খারাপ ছিল, তো ওই অফিসার বলতেছে মন খারাপ করেন, আপনাকে র্যাব 1 নিলে জিয়াউল হোসেন, ওনারা ফোন করতেছে, এই জন্য আপনাকে প্রেসের সামনে দিয়ে দিছি, প্রেসে ওপেন হইলে আর কিছু করতে পারবে না। আজকে তাকেও স্মরণ পড়ে। সেরকম বিএনপি মাইন্ডেড ছিল এবং সরকারের ষড়যন্ত্রেই সম্ভবত হবিগঞ্জে জঙ্গি নাটকে সে কিন্তু মৃত্যুবরণ করে। রহস্যাবৃত মৃত্যু নাকি? রহস্যজনক মৃত্যু। এখন বোঝা যাচ্ছে জঙ্গিগুলো নাটক সাজাতো আসলে। না, অবশ্যই নাটক সাজাতো। কর্নেল আজাদই তার, এবং কর্নেল আজাদের কারণে আমিও বেঁচে গেছি। আজকের জন্য বলি লোকটা নাই, কিন্তু লোকটা উপকার করে দিয়ে গেছে অনেক। হ্যাঁ, নাহলে ওই গো আমি হতামই। ওইটা ছিল আমার সবচেয়ে ভয়ের একটা কারণ। আপনি জনগণের সেবা কিভাবে, জনগণের সেবা তো নানাভাবে করা যায়, রাজনীতি করেছেন ওই সেবা করার জন্য, কাউন্সিলর ছিলেন আপনি, এখন আপনার পরিকল্পনা কি? আসলে আপনারা জানেন যে আগামী সামনে সংসদ নির্বাচন, তো প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে, আমারও আছে। তারপরে এই দলটা আমি দীর্ঘ প্রায় 30 বছর যাবৎ করতেছি। তো রাজনৈতিকভাবে মানুষের জন্য কিছু করতে হলে একটা প্ল্যাটফর্ম লাগে। এই দলের পক্ষ হয়ে দেশকে সেবা করার জন্য আমাকে কোন জায়গায় কাজে লাগানো উচিত, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমান সাহেব উনি জানেন। উনি দলের যেই জায়গায় আমাকে দিয়ে কাজ করানো সুন্দর হবে উনি নির্ধারণ করবেন, এবং ওনার নির্ধারিত জায়গায় দলের পক্ষ হয়ে দেশের জন্য কাজ করতে চাই।